আত্মবোধানন্দজি মহারাজ, বেদান্ত মঠ মিশনের সম্মাননীয় অধ্যক্ষ, তিনি সম্পাদক মাননীয় শ্রী আত্মবোধানন্দজি মহারাজ, রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক উনি। আজ তিনি আমাদের মধ্যে উপস্থিত। আজ 163তম জন্ম জয়ন্তী সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দর। যে কথায় বলে, বাংলা শব্দবন্ধ বড় বিচিত্র। এক মহারাজ যিনি ভূপাল, আরেক মহারাজ যিনি ভূত ত্যাগ। আমাদের মন উপরের দিকে ওঠে। রামকৃষ্ণ বলেছিলেন, ঈশ্বর সাধনা অমৃত ভাণ্ডে পড়ে যাওয়া মাছির মতো, যে অমৃত ভাণ্ড থেকে উঠতেও, অমৃত ভাণ্ডে খাবি খেতে খেতে তার মৃত্যুও হয় না। রস আস্বাদন করতে করতে এভাবেই মানুষ মুক্তির পথে এগিয়ে যায়। তাই আজ মহারাজের অমৃত বাণী থেকে যেমন আমরা স্বামী বিবেকানন্দের স্মৃতি রোমন্থন করব, তারই সাথে সাথে আগামী জীবনের পথিকৃৎ রূপে তাকে আমরা নিজেদের কাছে আবার নতুন রূপে পাবো। তার আগে আরেকটি গান আমরা বরং শুনে নিই। বলবো হৃদয়স্পর্শী গান, যে গানটির অনুরোধ আমাকে স্বপনদা করেছে। স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে, স্বামীজিকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে যে তৃষা জাগিল তোমারে হারাবো, সেটি যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সেটি যে ভালোবাসা তোমারে ভুলিব, যে ভালোবাসা তোমারে ভুলিব জাগানা। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। বলভদ্রানন্দজি মহারাজের মিউজিক কম্পোজিশন অর্থাৎ সুরারূপে এই গানটি আমরা এক্ষুনি শুনলাম। এবার আমাদের অনুষ্ঠানের যে প্রথম পর্যায়, যেটি আমাদের আনুষ্ঠানিক শুভ সূচনা, স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান, দীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ প্রদানের মাধ্যমে তাকে স্মরণ করা। আমি আগ্রহ, অনুরোধ এবং নিবেদন করব স্বামী আত্মবোধানন্দজি মহারাজকে আমাদের আজকের এই অনুষ্ঠানের ভাব ও গম্ভীর শুভ সূচনায় আমাদের এই
স্বামী বিবেকানন্দ প্রাঙ্গণে উপস্থিত হয়ে স্বামী বিবেকানন্দর উদ্দেশ্যে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করার জন্য আমি আপনাদেরও সকলকে অনুরোধ জানাবো, আমাদের অগণিত দর্শক মণ্ডলী, আপনারাও চাইলে আমাদের এই বরণে অংশগ্রহণ করতে পারেন। সেই মহামানব, যে মানুষের বাণী আজও আমাদেরকে নাড়িয়ে দেয়, জাগিয়ে তোলে, যে শহর তার আসছে আসছে। ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে, ঠিক বসে থাকে রে রামকৃষ্ণ নামের মাস্তুলে, রামকৃষ্ণ নামের মাস্তুলে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। বিকট এই সংসার আর আমাদের কাম ক্রোধ মদ মোহ যেন ফেনিল তরঙ্গের মতো আমাদের জীবন তরণীকে বারবার নাড়িয়ে দিয়ে যায়। রামকৃষ্ণ নাম সেই স্থির মাস্তুলের মতো জাহাজে, যেখানে সেই নাম স্মরণ করে সমস্ত ঝড় বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। বজের পৌর প্রতিনিধি তথা প্রথমেই মাননীয় মহারাজকে আমরা উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নিচ্ছি। আর যারা মঞ্চের নিচে রয়েছেন আপনাদের সকলকে বলবো উষ্ণ করমর্দনের মাধ্যমে একটু জোরে হাততালি দিয়ে আসুন, মহারাজকে স্বাগত জানাই আজ আমাদের মধ্যে। পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে মহারাজকে আমরা বরণ করে নিই, যার ত্যাগ তপস্যার পথ পুষ্পাকীর্ণ ছিল না, বরং কণ্টকাকীর্ণ ছিল। সেই পথ পেরিয়ে তিনি এসেছেন, তাই আজ তাকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিই। আর তারই সাথে সাথে ঋতু উপযোগী ফলের ঝুড়িতে তাকে বরণ করে নিলাম আমরা, এবং তারই সাথে সাথে মিষ্টান্ন প্রদানের মাধ্যমে মহারাজকে বরণ করে নিলাম আমরা। তারই সাথে সাথে মহারাজের তরফ থেকে আমরা আমাদের আশীর্বাদ কামনা করি। এবং আজকের এই অনুষ্ঠানের যিনি মূল আয়োজক এবং উদ্যোক্তা মাননীয় শ্রী স্বপন সমাদ্দার মহাশয়, ওনাকেও আমরা আমাদের তরফ থেকে বরণ করে নেব। তার আগে আজ আরেকটি কর্মসূচিও রয়েছে, সেটি আপনারা সকলেই হয়তো জানেন।
আমাদের অঞ্চলের সুপ্রিয় মানুষের হাতে শীত বস্ত্র অর্থাৎ কম্বল তুলে দিতে চলেছি আমরা। শীত সকলের জন্য আনন্দের, শীত মানে ঘুরতে যাওয়া, পিকনিক, আনন্দ, মজা, কত কিছু। কিন্তু শীত তাদের জন্য উঠলাম, কুপন দিয়েছিলাম শীত বস্ত্র প্রদানের জন্য। শুধুমাত্র দুজন আসুন তাহলেই হবে, বাকিরা বসে থাকুন। আপনাদেরকে আবার সময় মতো আমরা ডেকে আপনাদের হাতে তুলে দেবো শীত বস্ত্র। কিন্তু আপাতত যাদের কাছে কুপন আছে এরকম স্বামী আত্মবোধানন্দজি মহারাজ ওনার হাত দিয়ে এই শীত বস্ত্র তুলে দিচ্ছেন ওনার হাতে, যাতে করে শীত ওনাদের জন্য আরো মধুর হয়ে ওঠে। আমরা দুজনকে ডেকেছিলাম, তাই বাকিদেরকে অনুরোধ করবো আপনারা যে যার জায়গায় বসুন। আবার যখন আমাদের দেওয়া শুরু হবে আপনাদেরকে আমরা ডেকে নেব, যে যার জায়গায় বসুন। মহারাজ আজ অত্যন্ত ব্যস্ত, নানা কর্মসূচি রয়েছে, তাই হয়তো সবাইকে উনি নিজের হাত দিয়ে শীত বস্ত্র প্রদান করতে পারছেন না। তাই প্রতীকীভাবে কয়েকজনের হাতেই শীত বস্ত্র তিনি তুলে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করলেন। চেতনা উৎসব উপহার দিয়েছেন, আরো কত যে অনুষ্ঠান, কত যে সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা থেকে শুরু করে বসে আঁকো প্রতিযোগিতা, তাও প্রায় 450-র কাছাকাছি, 500, প্রায় 500-র কাছাকাছি শিল্পী, আমাদের উদীয়মান শিল্পীরা ছবি এঁকে গেলেন আজ। এই এত কিছু আমরা পাচ্ছি, এই প্রাপ্তি উত্তর আমাদের আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলছে আরো পাওয়ার। এভাবেই সমস্ত কিছু পাওয়া দিয়ে যেন আমাদের ভরে রাখতে পারেন তিনি, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। প্রথমে এই অনুষ্ঠানকে আরো আনুষ্ঠানিকভাবে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 163তম জন্ম জয়ন্তী, জাতীয় যুব দিবস এবং পূজনীয় মহারাজ শ্রীমৎ আত্মবোধানন্দজি অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকেন। আপনারা জানেন না হয়তো, বা যারা জানেন, তিনি সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে থাকেন। আজকেও তিনি অনেক ব্যস্ত। আমি শুধু বলেছিলাম মহারাজ আপনাকে আসতে হবে, আপনার কথা শোনার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। অত্যন্ত সুবক্তা। আজকের দিনে আমার আরেকটা জনের কথা, চিদানন্দজি মহারাজ, উনি আজকে নেই, তার কথা আমি খুব শুনতাম, আমাকে খুব ভালোবাসতেন। আজকের এই দিনে তার কথাটাও মনে পড়ছে। তা আমি আজকে বক্তব্য রাখবো না বেশি, শুধু আপনাদের কাছে এটুকুনি আবেদন আছে যে আপনারা আমাদের লক্ষ্যটা সেটাই, 56 নম্বর ওয়ার্ড কলকাতার অন্যতম সেরা ওয়ার্ডে পৌঁছে নিতে হবে। তার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে। এটাই আমাদের আজকের এই বিবেকানন্দ জন্মজয়ন্তীতে আমাদের অঙ্গীকার। আপনারা সকলে ভালো থাকবেন। আমি এটাও মনে করি যে মাত্র 39 বছর বয়স এখানে মহারাজ আছেন, আমার বলার দৃষ্টতা নেই, শুধু একটু কথা মনের কোণে রয়েছে। যখন বিবেকানন্দের বইগুলো পড়ি, মাত্র 39 বছর বয়সে তিনি সারা বিশ্বটাকে আপন করে নিয়েছেন। আর যদি কিছুদিন ভগবান আমাদের মধ্যে রাখতেন, বিবেক চেতনা উৎসব সমগ্র স্কুলগুলোতে হচ্ছে, কলেজগুলোতে হচ্ছে, পাড়ায় পাড়ায় হচ্ছে, এটা আগে ছিল না। তাই আমরা আপনাদের কাছে যেমন কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকাল থেকে আপনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন প্রচুর। আগামী দিনে ভবিষ্যতে শিশুরা বসে আঁকা প্রতিযোগিতা করেছে, বিবেকানন্দের উপর অনেক এঁকেছে। আমাদের জাজ দেখছিলেন প্রদীপ ভট্টাচার্য, তিনি দেখছিলেন সম্পাদক এখানে গান করছেন। আমি আর বক্তব্য सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। আজকে এই বিবেক চেতনা উৎসবে
আপনাদের সকলের প্রিয় পাত্র স্বপন সমাদ্দার এবং মঞ্চে উপরিষ্ট সঙ্গীত শিল্পী এবং সম্মুখে সমস্ত বিবেকানন্দ অনুরাগী, প্রত্যেককে এই মনোরম সন্ধ্যায় জানাই হার্দিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। স্বামী বিবেকানন্দ আজ থেকে 163 বছর আগে জন্মেছিলেন। তিনি আমাদের এই বাংলারই মানুষ ছিলেন, এই সিমলা খুব কাছাকাছি। তিনি যখন আমেরিকা যাবার আগে তার এক গুরু ভাই তুরিয়ানন্দ হরি মহারাজ তাকে বলছেন, তিনি দেখো হরি ভাই, তোমাদের এই ধর্ম আমি কিছু এমন বুঝি না, কিন্তু এই ধর্ম কথা শুনতে শুনতে, ধর্ম বলতে বলতে, করতে করতে আমার না হৃদয়টা খুব বড় হয়ে গেছে। আমাদের মনে হতে পারে ধর্ম বলতে তিনি যেটা বললেন এটা হার্ট এনলার্জ নয়, হৃদয়টা বড় হয়ে গেছে, উদার, বিশ্বটাকে তিনি আপনার দেখছেন। বিশ্ব বিবেকানন্দ আজ কথাটি চারিদিকে ধ্বনিত। এই বিশ্বময় বিবেকানন্দ হয়ে গিয়েছিলেন একদিন, যেদিন তিনি অনুভব করেছিলেন ভারতবর্ষে বসে যে আমার হৃদয়টা খুব বড় হয়ে গেছে এই ধর্ম কথা ভাবতে ভাবতে। এই যে বিবেকানন্দের হৃদয়টা খুব বড় হয়ে গেল, এরপরে সারা বিশ্ব জুড়ে দেখছি আমরা বিবেকানন্দ বিবেকানন্দ। আজকে তার জন্মদিন শুধু ভারত নয়, বহির্ভারতেও আজকে উদযাপিত হচ্ছে। কেন? যে মানুষটি কি বলেছেন? অনেক তো মানুষ আছে জগতে, তো মানুষের অভাব নেই। তাকে এই আজকে জাতীয় যুব দিবস, এই যুব দিবসের আইডল হিসেবে চিহ্নিত করা হলো। কেন? তিনি সমগ্র যুব সমাজকে তিনি একসঙ্গে উদ্দীপিত করেছেন, উজ্জীবিত করেছেন, অনুপ্রেরিত করেছেন। তিনি বলছেন, আমি যখন তোমাদের সামনে থাকবো না, আমি যখন পর্দার পিছন থেকে তোমাদের প্রেরণা দিতে থাকবো, when I am gone, my spirit will work with you. স্বামীজি বলছেন, work unto death. তোরা কাজ করে করে মরে যা, খেটে খেটে মরে যা। বাস্তবিক বিবেকানন্দের মুখে এই কথাটি সাজে, কারণ তিনি খেটে খেটে জগতের জন্য, দেশের জন্য, দশের জন্য তিনি অকালে প্রাণ বিসর্জন দিয়েছেন, জগতের কাছে নিজেকে উৎসর্গ করেছিলেন। এবং সেই কথাই তিনি তার গুরু ভাইদের, তার শিষ্যদের বলতেন, তোরা খেটে খেটে মরে যাবে, দেখি, ওয়ার্ক আনটু ডেথ। আমি যখন তোদের কাছে থাকবো না, তখন বলছে আমার শক্তি তোদের মধ্যে দিয়ে খেলা করবে। when I am gone, my spirit will work with you. আজকে চারিদিকে যখন সবাই স্বামীজির নাম করেন, সবাই স্বামীজির নামে কাজ করেন, আমার তো মনে হয় বিবেকানন্দই আমাদের সবাইকে প্রেরণা দিচ্ছেন। এই যে বিবেকানন্দের নামে তার জন্মদিবস উপলক্ষে আপনারা সবাই তো আজ উপনীত হয়েছেন, এবং আমাদেরও সকলকে তিনি প্রেরণা দিচ্ছেন যে জগতের জন্য ভাবো, যে নিরন্ন তার মুখে একটু অন্ন তুলে দেওয়াই ধর্ম, যে অভুক্ত তাকে দুমুঠো অন্ন দেওয়াই হচ্ছে ধর্ম। ধর্ম মানে তিনি কিন্তু বলছেন, ধর্ম মানে চার্চে যাওয়া নয়, গির্জায় যাওয়া নয়, মন্দিরে যাওয়া নয়, মসজিদে যাওয়া নয়। ধর্ম, রিলিজিয়ান ইজ নট এ জার্নি টু কলকাতা টু অমরনাথ। তো বলছে রিলিজিয়ান কি? রুট ম্যান টু গড ম্যান। আমি কি ছিলাম, কি হলাম, এই যে মানুষকে দেবত্বে উন্নীত হয় হচ্ছে ধর্ম। এই ছিল বিবেকানন্দের সংজ্ঞা। আর আমাদের তিনি বলতেন যে রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি হুইচ ইজ অলরেডি ইন ম্যান। প্রত্যেকটা মানুষের মধ্যে সূক্ষ্মভাবে দেবত্ব আছে। আমরা তো কেউ পশু নই। আমাদের যেহেতু আমরা মানুষ, আমাদের পশুত্বকে আমরা ওভারকাম করে আমরা মানবত্ব আমাদের উন্নীত হয়েছে, এবং মানবত্ব থেকে আমাদের উন্নীত হতে হবে দেবত্বে। তাই বলছেন, স্বামীজি বলছেন, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি হুইচ ইজ অলরেডি ইন ম্যান। আমাদের প্রত্যেকের মধ্যে ডিভিনিটি আছে, দেবত্ব আছে। আচ্ছা, এখানে অনেক ছাত্রছাত্রী আছে, আমি জানি। আমি তাদের যদি একটা প্রশ্ন করি, তারা নিশ্চয়ই বলতে পারবে, আমি জানি।
আচ্ছা, এখানে কতজন ফার্স্ট বয় আছে বা কতজন ফার্স্ট গার্ল আছে বলতে পারো? আমি আমাদের স্কুলে যখন ছিলাম তখন আমি এই প্রশ্নটা করতাম। কেউ কি বলতে পারবে কতজন ফার্স্ট বয় ফার্স্ট গার্ল? হাত তোলো তো দেখি, কে কে ফার্স্ট আছে। দেখো, আমাদের বাবা মা যখন আমাদের স্কুলে পাঠায় কখন কি বলে, আমার ছেলেটা লাস্ট হোক, শেষ বেঞ্চিতে বসুক, আমার ছেলেটা ফেল করুক বা আমার মেয়েটা ফেল করুক। কোনো বাবা মা পাঠান? তারা স্কুলে পাঠান কি জন্য? আমার ছেলে ফার্স্ট। উপনিষদের ঋষি বলছেন, বহু নাম এমি প্রথম, উত্তম মধ্যম নয়, অধম নয়। আমার ছেলে হবে বা আমি হব কি উত্তম, প্রথম, কখনো মধ্যম নয়, অধম নয়। বিবেকানন্দ আমাদের সেই প্রেরণা দেয় যে তোমরা যতজন স্কুলে ছাত্রছাত্রী আছো সবাই ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল। এখন এই কথা বললে নিশ্চয়ই তোমরা ভেবে নিয়েছো ইনি স্কুলে কোনোদিন যাননি, পড়েননি, তাই এতজনকে সবাইকে ফার্স্ট। বিবেকানন্দ বলছে, তিনি একটা স্কুলের হেডমাস্টারই করেছেন। মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তিনি বিবেকানন্দ হেডমাস্টার হয়েছিলেন। সেই প্রতিষ্ঠানের রীতির সঙ্গে নীতির সঙ্গে তিনি ঠিক নিজেকে মেলাতে পারেননি। তিনি ইস্তফা দিয়ে শ্রীরামকৃষ্ণের পায়ের তলায় নিজেকে উৎসর্গ করেছিলেন। কি জন্য? ওয়ার্ল্ড টিচার। তিনি কি একটি ছোট ইনস্টিটিউশনের মধ্যে থাকতে পারেন? তিনি বলছেন তোমাদের স্কুলে যতজন ছাত্র আছে সবাই ফার্স্ট বয় ফার্স্ট গার্ল। এর কারণটা কি জানেন? কেউ ভালো শিল্পী হতে পারে, আঁকাইতে কেউ ফার্স্ট, কেউ বলাইতে ফার্স্ট, কেউ গাওয়াইতে ফার্স্ট, কেউ বাজানোতে ফার্স্ট, কেউ দৌড়তে ফার্স্ট, কারো হস্তলিপিতে ফার্স্ট, কেউ মেরিটের ভিত্তিতে ফার্স্ট। তাহলে এরকম ভাবে দেখা যাবে আজকে তো শিক্ষার বহু উইংস খুলে গেছে। আমরা কিন্তু প্রত্যেকে স্ব স্থানে প্রতিষ্ঠিত হতে পারি। বিবেকানন্দ আমাদের সে কথাই বলে যে তোমরা মুক্ত হও, তোমরা মুক্ত বুদ্ধ, তোমরা শুদ্ধ বুদ্ধ মুক্ত, তোমাদের মধ্যে সে সত্তা আছে, তোমাকে নিজের মধ্যে জাগরিত করো। সুতরাং আমাদের প্রত্যেকের মধ্যে তিনি বলছেন ঘুমন্ত শিশুর মধ্যে ঘুমন্ত সিংহ যেন রয়েছে আমাদের মধ্যে, তাকে জাগাতে হবে। সিংহের বিক্রম জাগ্রত সিংহকে বোঝা যায়, নিদ্রিত সিংহকে বোঝা যায় না। বলছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই শক্তি আছে, সেই বিক্রম জাগাতে হবে। সুতরাং সেই জাগাতে হলে আমাদের এই বিবেকানন্দের মতন এইরকম একজন ব্যক্তিত্বের অনুসরণে যেতে হবে, যিনি আমাদের প্রতি মুহূর্তে প্রেরণা দিচ্ছেন। এবং দেয়া কিরকম বলছেন? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধত, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই যে বলা আমাদের প্রত্যেককে বলছে, তুমি যে স্তরে আছো সেই স্তর থেকে তুমি নিজেকে উত্তোলন করতে পারো। Arise, awake and step not till the goal is reached. তোমার কতক্ষণ দৌড়বে? দৌড়তে থাকো, চলতে থাকো, চলতে থাকো। আমাদের উপনিষদ তাই বলছে, চরেই বেতি চরেই বেতি, যতক্ষণ তা না তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ। আজকে এই অঞ্চলে যে উন্নয়ন কাউকে উপর ভিত্তি করে তো হয় না। আমরা সমাজবদ্ধ জীব, তো সমাজের তো এক একটা কেন্দ্রে এক একজন ব্যক্তির উপরে তো ভার থাকে। উনি সেটাই ইচ্ছে প্রকাশ করলেন যে বিবেকানন্দের আলোয় আলোকিত হয়ে আমরা দেশ ও দশের কল্যাণ করব। তাই তো, তাহলে সে কাজটি হবে শুদ্ধ, সে কাজটি হবে আরো বিশুদ্ধ, আরো সুন্দর হয়ে উঠবে। যদি কোনো ভালো একটা ধারণা না থাকে, এই জীবন তৈরিটি তখনই ঠিক চলতে পারে যদি সামনে একটা লক্ষ্য না থাকে। তাই আমাদের এই সমাজ, দেশ, আমাদের সকলকে চলতে হলে সামনে একটা লক্ষ্যের প্রয়োজন। বিবেকানন্দ সেই এক লক্ষ্য, যাকে অনুসরণ করে আমরা এগিয়ে যেতে পারি। স্বামীজির এক গুরু ভাই স্বামী অভেদানন্দ, যিনি আমেরিকায় ছিলেন স্বামীজির নির্দেশে 25 বছর। স্বামীজি যে কাজটি শুরু করেছিলেন তিনি সেটাকে মহিরূপে পরিণত করেছিলেন। যখন স্বামীজির শরীর গিয়েছে, আমেরিকায় তার একটি ধর্মসভা হচ্ছে, স্বামীজি নিয়ে স্মৃতিচারণা হচ্ছে। অভেদানন্দ বলছেন যে আমি তার সঙ্গে 3টি কন্টিনেন্টে থেকেছি, 3টি মহাদেশে থেকেছি, দিনে রাতে থেকেছি, থেকে আমার অভিজ্ঞতা থেকে বলছি কি না, এইরকম জগৎগুরু আর কাউকে আমি দেখিনি। তিনি এক ওয়ার্ল্ড টিচার হবার মতো ব্যক্তিত্ব ছিলেন বিবেকানন্দ। বিবেকানন্দ চলে যাওয়া মানে আমরা অভিভাবক হারা হলাম,
বিবেকানন্দ সেজন্য তিনি বলেছিলেন অভেদানন্দজি, বিবেকানন্দ শুধু আমাদের নয়, যেন সবাই জগৎকে যেন জগতের কাছে তিনি যেন অভিভাবক হারা, এইরকম এক জগৎ গুরুকে আমরা, জগতের আচার্যকে আমরা হারিয়েছি। কিন্তু তিনি স্বীকার করে গেছেন, স্বামীজি যখন তোমাদের সামনে থাকবো না তখন পিছন থেকে তোমাদের অনুপ্রেরণা দেব। আজকে যে কাজ চারিদিকে হচ্ছে বিবেকানন্দের নামে, আমাদের দেশের শীর্ষ নেতৃত্বরা যারা এইগুলিকে নিয়ে ভাবছেন করছেন, আমরা মনে করি বিবেকানন্দ তাদের অনুপ্রেরণা দিচ্ছেন। এই যে বিবেক চেতনা উৎসবের মধ্য দিয়ে সেটি প্রবাহিত হচ্ছে, এটি কিন্তু কম কথা নয়। আমরা অনেকেই কাজ করি, স্বামীজি বলছে খেটে খেটে মরে যা, আমরা অনেকেই কাজ করি, কিন্তু সেটা দেশ ও দশের জন্য কতটা করি, আমরা ব্যক্তি স্বার্থ অনেক সময় করে ফেলি। সেই জন্যে বলা হয়েছে যদি নিঃস্বার্থভাবে কাজ করতে হয় সামনে একটা লক্ষ্য রাখতে হয়। বিশেষ করে স্বামীজির মতন এইরকম এক ব্যক্তিত্বকে যদি রাখি সামনে আমরা, তাহলে দেখব আমাদের কাজ আরও সুন্দর হয়ে উঠবে। আমরা আজকের এই পূর্ণতার জন্মদিনে আমরা স্বামীজির সেই কথাটি মনে রাখব। তিনি বলতেন মানুষ মানুষ আর মানুষ, মানুষই হচ্ছে আমাদের কাছে দেবতা। বলছেন তুমি যে আমার কাছে দরিদ্র নারায়ণ হয়ে এসেছো, আর্ত নারায়ণ হয়ে এসেছো, তাই আমি তোমাকে সেবা করার সুযোগ পাচ্ছি। কাল থেকে যদি ভিখারিরা সবাই মনে করে যে আমরা আর ভিক্ষা নেব না, যারা ভিক্ষা দিতেন এবং ভিক্ষা দিয়ে একটু কর্ম করতেন বা একটু নিজেদের আত্মশুদ্ধি মনে করতেন, তারা কিন্তু অবাক হয়ে যাবেন যে সুতরাং হে আর্তনারায়ণ, পীড়িত নারায়ণ, তুমি আমাকে করেছো মহান, তুমি আমার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে। সুতরাং বিবেকানন্দ এইরকম এক ব্যক্তিত্ব যিনি সকলকে অনুপ্রেরণা দেন, সকলকে একযোগে উত্তরণের পথ দেখান। আজকের এই পুণ্য দিনে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে এবং আপনাদের এই অঞ্চলের সকলের যে উপস্থিতি, একটা আনন্দ উৎসব বিবেকানন্দের নামে, বিবেকের জাগরণে যে আনন্দ, তাই তো বিবেকানন্দ। সমস্ত মানুষের বিবেককে তিনি জাগিয়ে দিয়েছেন, জাগরণ ঘটিয়ে দিয়েছেন, তাই তো বিবেকানন্দ। আজ তার নামে যত মানুষ আনন্দ করছে দেখে আমাদেরও আরো আনন্দ হয়। হৃদয়টা স্বামীজি বলেছিলেন আমার বড় হয়ে গেছে, সেটি আজকে বোঝা যাচ্ছে কিভাবে আজকে তার নামে সবাই ছুটছে। সুতরাং স্বামীজির সেই কথা, তার হৃদয়টা বড় হয়ে গেছে, সেই হৃদয়টা আজকে আমরা অনুভব করছি। স্বামীজির নামে কত মানুষ কতভাবে কাজ করে চলেছেন, জানতে অজান্তে প্রত্যক্ষ পরোক্ষভাবে কত মানুষ কাজ করে চলেছেন। এতদ অঞ্চলে আপনাদের মধ্যে এই অঞ্চলের স্বপনবাবু যেভাবে কাজ করে চলেছেন, রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম সব মনীষীদের ছবি, দেখে আমার খুব ভালো লাগছিল যে আমরা অনেক মনীষীকে ভুলে গেছি, অনেককে মনে রাখতে পারিনি, স্মরণ করতে পারিনি। এই যে প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বদের আমাদের সামনে নিয়ে আসা, এটিও কিন্তু ভালো। কি জানেন, আমরা যখন বাড়ি থেকে বের হই তখন আমাদের গুরুজনেরা যদি একটু আশিস দেন বা মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, আমরা মনে করি আমার যাত্রা সফল হবে। সেই রকম যখন মহাপুরুষদের ছবি সামনে থাকে, তাদের আশীর্বাদ আমাদের মধ্যে অলক্ষ্য থেকে বর্ষিত হবে এবং তাদের আশিসে একটা শুভ সূচনা হয়, শুভ যাত্রা হয়। এটাই হোক আমাদের শুভযাত্রা। আজকের এই বিবেক চেতনা উৎসবে আমরা সবাই আজকে উপনীত হতে পেরে আমাদের যাত্রাকে, আমাদের জীবনের যাত্রাকে আরও সুন্দর করে তুলি, আরও সুন্দর করে এবং দেশের জন্য দশের জন্য ভাবতে থাকি। আমরা শিক্ষা দীক্ষা দান করি, বলছে শিক্ষাদান এবং সবচেয়ে হচ্ছে উন্নততম দান। আমরা তো অনেক কিছুই দান করে থাকি, তার মধ্যে বলছে সবচেয়ে উন্নততম দান হচ্ছে শিক্ষা, বিদ্যা, যেটির জন্য কোনো পয়সা লাগে না। সেই জ্ঞানদানকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে। মনি ঋষিরা সেই জ্ঞানদানই করে গেছেন। আমরা বিবেকানন্দের নামে আজকে এখানে উপনীত হতে পেরে, তার নামে যে এখানে দুস্থ মানুষরা কিছু কম্বল পাবেন এবং আরও নিশ্চয়ই যারা তাদের স্বীকৃতি রেখেছে তারাও সেই পুরস্কৃত হবে। এটাই কিন্তু বিবেকানন্দ এভাবেই আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন। জয়তু স্বামীজি, তিনি আমাদের সকলকে শুভ বুদ্ধি দিন। জয় রামকৃষ্ণ। মহারাজকে আমরা কৃতজ্ঞতা জানাই। আজ এই ইতিমধ্যেই আপনারা জানেন প্রায় 500-র কাছাকাছি আমাদের
আগামী প্রজন্মের চিত্রশিল্পীরা আজ এসেছিলেন বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আজ এই দুপুর বেলাতেই ঠিক 3টে থেকে আমরা শুরু করেছিলাম এই বসে আঁকো প্রতিযোগিতা। তাদের প্রত্যেকের হাতে মিষ্টান্ন এবং সান্ত্বনা পুরস্কার আমরা ইতিমধ্যেই দিয়েছি, কিন্তু এখন সময় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘোষণার। আমরা গ্রুপ এ তে চলে যাই। গ্রুপ এ তে থার্ড হয়েছে নন্দিতা দাস, ফর্ম নাম্বার 25, 25 নম্বর তার ফর্ম নাম্বার। নন্দিতা দাস, নন্দিতা কি আছে আমাদের মধ্যে? ঋদ্ধাংশু সেট আছে? কোথায় ঋদ্ধাংশু? তৃতীয় বিভাগ কয়। এবার ওর সেকেন্ড যে প্রাইজ সেটা, তার সাথে ওর সার্টিফিকেট বা শংসাপত্র ওর হাতে আমরা তুলে দিচ্ছি। ঋদ্ধাংশুর জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। ঋদ্ধাংশুকে একটু সামনে নিয়ে আসলে বোধহয় ভালো। ও তো মানে বেশ বড় মাপের বেশ একটা বড় সড়ো মাপের মানুষ মনে হচ্ছে ঋদ্ধাংশুকে, তাই ওকে পিছন থেকে বোধহয় দেখা যাবে না, ও সামনে চলে আসুক। বেশ আনন্দিত ঋদ্ধাংশু, দেখেই বোঝা যাচ্ছে। জোরে হাততালি হয়ে যাক ঋদ্ধাংশুর জন্য। আচ্ছা, ঋদ্ধাংশু কি এঁকেছিল? ঋদ্ধাংশু কি এঁকে যে কাউন্টার পার্টটা রয়েছে সেটা নিয়ে জোরে হাততালি হয়ে যাক। নন্দিতা কি এঁকেছিল? গ্রুপ এ হয়েছে ফার্স্ট সায়ন্তন। সায়ন্তনের হাতে ওর পুরস্কার এবং শংসাপত্রটি তুলে দিচ্ছেন মাননীয় মহারাজ। সায়ন্তন কি এঁকেছিল? এই যে সায়ন্তন কি এঁকেছে? পুরস্কার বিভাগ তার পুরস্কার এবং শংসাপত্রটি তুলে দিচ্ছি।